না। সরকারের যে সম্পত্তি সেটা থেকে তো কখনোই মানুষের করের টাকা, সেটা মানুষের সর্বসাধারণের উন্নতির জন্য, সেটা কখনোই মন্দির মসজিদ তৈরি করার জন্য নয়, সেটা তো আমরা জানি। কৈফিয়ত দেওয়া উচিত সেটা নিয়ে রাজনীতিকরণ মাননীয় 2026-এর আগে করবেন। অনেক কিছু নিয়ে রাজনীতিকরণ হচ্ছে। এই নিয়ে আমি এর আগেও বলেছি, অন্য চ্যানেলেও আমি বলেছি, এটা পুরোপুরি রাজনীতিকরণ। তার কারণ মাছ মাংস খেয়ে আমাদের সনাতনী ভাবধারাকে অসম্মান করে অন্তত রাজনীতি হয় না, অন্তত হিন্দুদের সম্মান বা ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করা যায় না। আর জগন্নাথ ধাম, জগন্নাথ দেবকে তো জোর করে এনেছেন সেখানে। জগন্নাথ ধাম যেটা আমাদের পুরীতে অলরেডি রয়েছে, এক্ষেত্রে শুধুমাত্রই ধর্মীয় মেরুকরণ, মানে হিন্দুদের ভোটটাকে টানার জন্য হিজাব পরে সনাতনী কালচারটাকে, আমাদের জগন্নাথ দেবকে অপমান করা, আমাদের যা হিন্দুত্বের যে নীতি সেটাকে অপমান করা ছাড়া আর কিছুই বুঝছি না। কারণ মাথায় হিজাব পরে অন্তত জগন্নাথ পুজো হয় না, যেটা আমরা দেখতে পেয়েছি। মাননীয়ার ক্ষেত্রে পাশে বসে রয়েছেন প্রসেনজিৎ, তিনিও ঠিক ওই একই মানে কায়দায় আর কি, যেমন আরবিদের মতন সেই মুসলিমত্বই উনি তুলে ধরতে চেয়েছেন, এবং একটা মিক্সচার অফ কালচার যেটা তারা বোঝাতে চাইছেন। এটা হতে পারে না, এটা আমাদের ভারতীয় সংস্কৃতি মেনে নেয় না, ভারতীয় সংস্কৃতি এটার কথা বলে না। জগন্নাথ ধামে অনুদান দিলে আয়করে ছাড় রয়েছে, এটা কে বলেছে? কেন্দ্রীয় কোনো নীতি, কেন্দ্রীয় সংস্থা বলছেন আপনি, নাকি আপনি কোনটা বলতে চাইছেন? ছাড় দেওয়ার সিদ্ধান্তটা কে করেছেন? মাননীয় সরকার। তো আমি ওটাই প্রশ্ন আনতে চাইছি আর কি, যে এটা কি কেন্দ্র সরকার, কি মানে কেন্দ্র সরকার ব্যতীত রাজ্য সরকার আয়করের ছাড়ের কোনো রুল কি মেক করতে পারেন? এটা তো অনৈতিক ব্যাপার। আমরা তো জানি আয়করের যে ডিপার্টমেন্টটা, মানে কতটা ট্যাক্স এক্সেম্পট হবে, কতটা ট্যাক্স কোথায় হবে, সেটা তো কেন্দ্র সরকারই ঠিক করবেন। সেটা তো রাজ্য সরকারের মানে স্টেট কিছু আছে জুরিসডিকশন, কিন্তু এটা তো অনৈতিকভাবে করা। এটা তো মানুষের টাকা আবারও সেই মাননীয়ার এই লুটপাট করার মতন সরকারের নীতি। তাছাড়া কি? জগন্নাথ ধাম যে ইসকনকে হস্তান্তর করা হয়েছে, তো সেই ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ার যেটা নিয়োগ করা হবে, এটা তো আমাদের মাননীয় এক্স রিটায়ার্ড জাস্টিস মাননীয় চন্দ্রচূড় মহাশয় কিন্তু বারবার প্রশ্ন করেছিলেন যে সিভিক ভলান্টিয়ারের মানেটা কী, মানে কী ক্রাইটেরিয়া আছে, মানে কেউ সামওয়ান টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ সিভিক ভলান্টিয়ার, হুইচ ক্রাইটেরিয়াজ আর দেয়ার, ঠিক আছে? তো সেই জায়গাটা তো প্রশ্ন করা হয়েছে। তো সেটা যখন আবার করতে পারছেন না, তারা যখন রাজ্য যখন বলতে পারছেন না যে কী ক্রাইটেরিয়া বেসিক্যালি প্রয়োজন, তাহলে কিভাবে সিভিক ভলান্টিয়ার? দেখুন, এই রাজ্যে যেটাই হয়, যে অ্যাপয়েন্টমেন্টই হোক, যে ইসকনকে স্থানান্তর, সবটাই হচ্ছে বেসিক্যালি অর্থের লোভ এবং অর্থটাকে মানে ভোটটাকে কেনার জন্য, এবং অর্থ দিয়ে মানুষের অর্থটাকে তছরূপ করার জন্য, যেটা আমরা শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে দেখেছি, আমরা স্বাস্থ্য দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছি। কিছুদিন আগেই একজন মুসলমান বোন, আমাদের প্রসূতি বোন কিন্তু মারা গিয়েছে স্যালাইন কাণ্ডে। এটা এই রাজ্যের যেটাই প্রকল্প, যেটাই স্কিম, যেটাই হোক না কেন, সেটা আলটিমেটলি ভোট ব্যাংক কাড়ার এবং ক্ষমতার গদি দখল করে রাখা ছাড়া আর কিছু দাবি করা হচ্ছে। অবশ্যই তদন্ত করা উচিত। এনআইএ বা আমাদের আরও যা অথরিটিস আছে, ইডি, বেসিক্যালি এই তদন্তটা ইডির আওতায় পড়বে। তো ইডি শুড ডেফিনেটলি ইনভেস্টিগেট দিস, যে কোন জায়গায় আজকে আয়করে মানে এইভাবে ছাড় দেওয়া, মানে আজকে মাননীয়ার মানে নিচে নামতে এই রাজ্য কোন জায়গায় গিয়ে বেসিক্যালি পৌঁছেছে, মানে কতটা নিচু জায়গায় গিয়ে পৌঁছেছে, যে আজকে এই ধরনের মানে একটা মন্দির সেটাকে ভাঙিয়ে খাওয়ার জন্য, মানে বড়লোক হওয়ার জন্য বেসিক্যালি আজকে বলা হচ্ছে যে আয়করে ছাড় দেওয়ার কথা। মানে এখানে যারা টাকা দেবে তারা আয়করে ছাড় পাবে, মানে হিলারিয়াস। কি বলবো, এই সরকার ন্যাক্কারজনক সরকার, এই সরকারের নীতিও ন্যাক্কারজনক। এটা ছাড়া এই সরকার আর কী বা করতে পারে? অবশ্যই সরকারে তো এই সরকারের পতন সুনিশ্চিত। সরকারে যখন থাকবে না, তখন অবশ্যই সেখান থেকে একটা ইনকামের একটা পথ খুঁজে রাখা তৃণমূল গভর্নমেন্টের। অবশ্যই দুর্নীতি সরকারটাই তো পুরো ধোঁকাবাজ, ফালতু সরকার, ভেতরটা পুরো খোকলা, সেই একটা সোনার বল তৈরি করার মতন বল, যার কোনো অস্তিত্ব নেই। ভেতরটা ফাঁপালে মানে মারলেই, তুড়ি মারলেই ভেতরটা পুরো ফাঁকা, আওয়াজ বেরোয় সেখান দিয়ে, মানে কিছুই বেরোয় না। এটাই তো মাননীয় সরকার। সে তাই জন্য হিটকোকে একটা গভর্নমেন্ট সংস্থা, সেটাকে আপনি বলছেন ঢুকিয়ে রেখে দিয়েছে। কেন? বুঝতেই তো পারছেন। আমার তো নতুন করে ন্যারেট করে বললেও বুঝে হলে আপনি কেন, তো বুঝতেই পারছেন কেন কি হচ্ছে। এই জগন্নাথ ধাম যেটা করেছে নাম দিয়ে, এটা কখনো হয়? কি ক্লোন জগন্নাথ ধাম করেছে? জগন্নাথ দেব আসতে চাননি, যেটার সামনে কেন্দ্রীয় বিন্দুতে বসে। আরে সবচেয়ে বড় কথা, আপনি কোনটাকে মন্দির বলছেন? এটা তো একটা হচ্ছে কালচারাল সেন্টার। জগন্নাথ দেবের এটা হচ্ছে কালচারাল সেন্টার। কোনো কালচারাল সেন্টার শুনেছেন? জগন্নাথ দেবের নামে জগন্নাথ কালচারাল সেন্টার কি হতে পারে? সম্ভব কি আদৌ জগন্নাথ দেবের নামে কোনো কালচারাল সেন্টার হওয়া? আর এই যে জগন্নাথ দেবের নামে আপনি যে বলছেন কালচারাল সেন্টারের কথা,
তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে একটা কালচারাল সেন্টারের কেন্দ্রবিন্দুতে একটা হিন্দুত্বের যেটা আমাদের নীতি, সেইখানে কিভাবে একজন মুসলিম কেন্দ্রবিন্দু থাকতে পারেন আপনি বলুন তো? কোন মসজিদ বা এই যেগুলো মানে ধর্ম যেগুলো গড়ে উঠছে, মানে মুসলিমদের যেটা কালচার যেগুলো, সেখানে কটা হিন্দু আছে? এটা কেন মুসলিম চালাবে? এটা তো সনাতনী কালচারের বিরুদ্ধে। তো সনাতনী কালচারের বিরুদ্ধে, হিন্দুত্বের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মহাশয় গেলেন মুর্শিদাবাদে, তারপরে কি হলো? আবার দাঙ্গা লাগলো, হিন্দু ইয়াং ছেলেগুলোকে ধরে ধরে অ্যারেস্ট করছে, আমাদের বিরোধী দল তো শুভেন্দু সুকান্তরা লড়ছে, তাই তো? মমতা ব্যানার্জি মহাশয় কিসের রাজনীতি করেন না বুঝতে পারছেন না? তিনি তার ফিউচারটাকে ডেফিনেটলি সিকিউর করার জন্যই তো আজকে এইসব মানে ভবিষ্যতে অর্থ কামানোর একটা মেশিন হিসেবেই তো জগন্নাথ মন্দির মানে এটা করেছে। আমি আপাতত পশ্চিমবঙ্গে রয়েছি, দিল্লি মাঝে মাঝে যাই, অযোধ্যায় রাম মন্দির আমি দর্শন করেছি। উত্তরপ্রদেশ আমার খুব প্রিয় জায়গা। প্রথমে আমি যদি ভবিষ্যতে কোথাও যাওয়ার কথা বারবার ভাবি, বারাণসী, বারবার সেখানেই যাই। কাশী বিশ্বনাথ মন্দির, কেদারনাথ, আমাদের মণিকর্ণিকা ঘাট এবং আমাদের এমপির উজ্জয়ন, গুজরাট যাবো নিশ্চয়ই, পুরী ঘোরা বহুবারই। আর নতুন করে জগন্নাথ মন্দির গেলে অবশ্যই পুরীতেই যাবো, এটা তো বোঝারই কথা। কারণ যেখানে সনাতনীদের বিরোধিতা করা হয়, যে রাজ্যে বসে মাছ মাংস খেয়ে আমাদের হিন্দু ধর্মকে অপমান করা হয়, আমাদের একাদশী, মঙ্গলবার, শনিবার আমরা তো ব্রত পালন করি, আমাদের দিদাদের থেকে আজকে শাক, উলু ঘন্টা, আজকে সমস্ত কিছু আমরা শিখেছি। তা সেই কালচারের যারা বিরোধিতা করে, তা কখনো এটা তো মানে বলার অবকাশই রাখে না যে এই মন্দির যেটাকে মানি না, যেখানে বসে আছেন মোল্লা বাহিনী, যেটা হচ্ছে একটা ট্রাস্ট, মানে কি, এটা হচ্ছে একটা মানে কী বলে ওটাকে, কালচারাল হোয়াট ইজ এ সেন্টার, কালচারাল সেন্টারে নিশ্চয়ই আমি নৃত্য করতে যাব না, যেভাবে ডোনা গাঙ্গুলি মহাশয় নাচতে চলে গিয়েছেন, কিন্তু তিনি মন্দিরের ভেতরে নাকি ঢোকেননি। তো এইরকম জায়গায় নিশ্চয়ই যাবো না, এটা তো বলার অবকাশ রাখে না। যাওয়ার জন্য আমাদের কেন্দ্র সরকারের প্রচুর ভালো অযোধ্যার রাম মন্দির যাব, এখনও যেটা আমার মানে গেছি, আবারও যাওয়া বাকি, এগুলো যাবো, সেটাকেই প্রথম প্রেফার করবো। কখনোই মাননীয়ার জায়গা তো নয়, কারণ ওটা তো পশ্চিমবঙ্গের জায়গা তো নয়, যেখান থেকে ইনকাম করা হয় সনাতনীদের ভাবধারাকে অসম্মান করে। কি মাননীয়ার যেভাবে গাছগুলো কেটে কেটে সমস্ত যেভাবে কলকাতাকে মানে বসবাসের অযোগ্য করে তুলেছেন, ইল্লিগাল কনস্ট্রাকশন আর ইল্লিগাল বিল্ডিং, একের পর এক ইল্লিগাল কনস্ট্রাকশন আর ইল্লিগাল বিল্ডিং, সেটা উই অল নো, আমরা সবাই জানি মাননীয়া কী করেন আর কি করেন না। মাননীয়াকে নিয়ে কথা বলা মানে ইট ইজ আ ওয়েস্টেজ অফ টাইম, আর কিছু তিনি নষ্ট করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের যা সম্পদ, মানে যেগুলো জাতীয় সম্পদ, সেগুলো চুরি করে তার মানে লোকেরা, তার যারা কাজ করছেন, তার মন্ত্রীরা চুরি করে যে যত পেরেছে ব্যাংক ব্যালেন্স বানিয়েছে, সেন্ট্রাল এসি দিয়ে ফুল ওই যেটাকে বলে এলিভেটর, সেগুলো বানিয়েছে তাদের ঘরে। এগুলো আর বলবেন না, লজ্জা। আর মনে হওয়ার তো কোনো দরকার নেই। জনদরদি প্রকল্প করেননি, সেটাই তো বলছি। কোনটা জনদরদি প্রকল্প আপনি বলছেন? 1000 টাকার ভাতাটা, 500 টাকার ভাতা, বিধবা ভাতা, যে সন্দেশখালীতে মা বোনেদেরকে বিধবা ভাতা তিনি দিতে যান, তিনি 30 লাস্ট ডিসেম্বর চলে যান বছরের শেষে। মুর্শিদাবাদের এত ভায়োলেন্সের পরে তিনি থাকেন না, আর তিনি কিসের জনদরদি নেতা? তিনি মুসলিম দরদি নেত্রী, সেটা বলুন আপনি। কিসের জনদরদি স্কিম? কোনো জনদরদি স্কিম হয়নি, একদমই কোনো জনদরদি স্কিম হয়নি। এবং এগুলো যেটাই হচ্ছে সেটাই আত্মসাৎ করা, টাকা আত্মসাৎ করা নেই, নাথিং এলস। মাননীয়ার যদি সত্যি এতটা এফেক্টিভলি কাজ করেন বা জনসাধারণের উন্নতি করেন, তাহলে মাননীয়ার এত কথা বলার সময় পাচ্ছেন কোথা থেকে? একজন একটা রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তার কি এত সময় থাকে এগুলোর উত্তর দেওয়ার? আমাদের বিরুদ্ধে তো 5টা লোক কী বললো সেটার প্রত্যুত্তর দেওয়ার টাইম পাই না। মাননীয়া কীভাবে এতটা টাইম পাচ্ছেন? তার মানে তো মাননীয়ার মন্ত্রীরা প্রচুর টাকা আত্মসাৎ করেছেন বলেই তিনি এই সময়টা পাচ্ছেন। কারণ চোরের মায়ের কিন্তু বড় গলা হয়। যে চোর চুরি করে ধরা পড়ে, তিনি কিন্তু বলেন না তো আমি তো চুরি করিনি। তো ঠিক সেমভাবেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো গলা খাইনি, সেটারই মতন ব্যাপার। মাননীয়া নিজেকে সবসময় ঢাকার জন্যই বসে রয়েছেন এবং বিরোধিতা করবেন। বিরোধী রাজনীতিবিদদের এটাই কাজ যে তারা বিরোধিতা করবেন। সমাজটাকে সংশোধন করা, রাজ্যটাকে সংশোধন করা, এটা বিরোধীদের কাজ। কারণ মুর্শিদাবাদের ভায়োলেন্সের সময় যখন পাল্লালপুর হাই স্কুলে তারা গিয়ে আশ্রয় নিয়েছেন হিন্দুরা, তখন মাননীয়া তাদের পাশে দাঁড়ান। সন্দেশখালীর ভায়োলেন্সের সময় দিনে দিনে যখন শেখ শাহজাহান নারীদের সম্ভ্রম লুটেপুটে খেয়েছেন, তখনও কিন্তু মাননীয়া তাদের পাশে দাঁড়াননি। আজকে আরজিকর হাসপাতালে আমাদের অভয়ার মৃত্যু, সেখানেও কিন্তু আমরা মাননীয়াকে দাঁড়াতে দেখিনি। মাননীয়া কোন কোন কেসের ক্ষেত্রে দাঁড়াচ্ছেন? মাননীয়া কোনো কিছুতেই ইনএফেক্টিভ, শুধুমাত্রই বলার জন্য। মাননীয়া যখন বিরোধীরা বলছে তখন মাননীয়া বসে রয়েছেন, ঠিক আছে আমি কিছু করছি না, যা করছে বিরোধীরাই করছে। বেসিক্যালি বিরোধী দল কে আছে? বিরোধী দল কেউ কোনো যোগ্য আছে বিরোধী দল এই রাজ্যে? বিজেপি ছাড়া। আর বিজেপিরই তো আমাদের দাদারা শুভেন্দুদা সুকান্তদা লড়াই করছে, আমাদের প্রতিটা পার্টি, আমাদের দাদা নেতা নেত্রীরা লড়াই করছে। আর কে লড়াই করছে? দেখছেন কাকে লড়াই করতে?
কেউ তো লড়াই করতে আমি দেখছি না। দেখি প্রশ্ন আমাকে আগেও করেছেন, আবারও করছেন, একই প্রশ্নের আমি একই উত্তর কতবার দেবো? একই উত্তরই আমি দেবো, যেটা হচ্ছে কালচারাল সেন্টার। জগন্নাথ ধাম ইজ নট এ জগন্নাথ ধাম, ইট ইজ এ কালচারাল সেন্টার, যার কেন্দ্রবিন্দুতে বসে রয়েছেন হচ্ছে ফিরাদ হাকিম মহাশয়, যিনি বলেন দাওয়াতি ইসলাম, যিনি ইসলাম ধর্মে সবাইকে দাওয়াত দেন, যিনি বলেন যে ইসলাম হন আপনারা তবে আপনারা জান্নাতের পথ পাবেন। আমরা যারা এই ধর্মে একটা এটা হতে পারে মানে একজন পাবলিক পার্সোনালিটি তিনি কিভাবে এই নিয়ে ধর্ম নিয়ে এভাবে রাজনীতি করতে পারেন? আর সেখানে বসে মাছ মাংস ডিম আমিষ খেয়ে তৃণমূলের মুখপাত্ররা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন নেতানেত্রীরা তারা ফটো পোস্ট করছেন যে দীঘায় নাকি মানে এখানে নাকি খাওয়া যায় না, মাছ মাংস খাওয়া যায় না, এই তো আমি চিকেন ভর্তা খাচ্ছি। দেখুন আপনারা খবর করেন তো, আপনারা মিডিয়া পার্সোনাল, ইউ ক্যান সার্চ অ্যান্ড ফাইন্ড, আপনি দেখতে পারবেন। এটা আমার কথা না, কি বলছেন, কি করেছে, কি জগৎ বিখ্যাত করেছেন কাজ, এটা সনাতনকে ছোটো করেছে। লড়াইটা তো হিন্দুদের সঙ্গে, এবং কিছু হিন্দু যারা জানেন সনাতনী কালচারটাকে বিশ্বাস করেন, তাদের মনে একটা সুশ্রুতি দেওয়ানোর জন্য যে আমি তোমাদের জন্য কিছু করছি। 26-এর আগে এটা একটা স্টান্স, নাথিং এলস, অ্যালং উইথ ওনার ভবিষ্যতের একটা পকেট বোঝাই করার নীতি। আর